এরপর পশ্চিমবঙ্গে দুর্গাপুজো আসছে, সেখানে যদি অসুরের জায়গায় বিজেপি নেতাদের মুখ রাখা শুরু হয়ে যায়, বিজেপি সেটা ঠেকাতে পারবে? বিজেপি মাস্ট আন্ডারস্ট্যান্ড যে, বিশেষ করে যদি এখনো না বোঝে নেপাল দেখার পরে, যে রাজনীতিতে কতটা জায়গা বিরোধীদের জন্য ছেড়ে রাখতে হয়, বিরোধীদের কতটা সম্মান দিতে নেওয়া হয়। তা না হলে কিন্তু মানে তাদের মাথায় রাখতে হবে, তারা যেন নেপালের বাকি ভিজুয়ালস গুলো মাথায় রাখে, যে হেলিকপ্টার থেকে দড়ি ঝুলিয়ে দেওয়া হচ্ছে, সেই দড়িতে ঝুলিয়ে নেতা মন্ত্রীদের পালাতে হচ্ছে। দেখুন, আবার আমি বলছি, রাজনীতিতে আমরা একটা দুঃখজনক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, যখন দক্ষিণপন্থী রাজনীতির যে উত্থান ঘটেছে, সেই উত্থানের জন্য, এখানে রিপিট, সেই উত্থানের জন্য এক পেশে একটা ধরন, যেখানে বিরোধীদের জায়গা নেই, বিরোধীদের মানে কোণঠাসা করে দেওয়ার একটা রাজনীতি চলছে। কিন্তু এটা তো কোনো সমাজ বা রাষ্ট্রের জন্য সুস্থ হতে পারে না। আর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর যে মানে যে সম্পর্কটা চলছে, সেটা ওই হিন্দি সিনেমা জনপ্রিয় গান আচ্ছা সালা দিয়া তুনে টাইপের কেস। ডোনাল্ড ট্রাম্প, যিনি তার নিজের দেশে সেই কাজটা করেছেন, তার পরিণতি হয়েছে তার সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী, তার অন্যতম প্রচারক কার্ককে গুলি করে মারা হয়েছে। যারা মেরেছে তারা নিশ্চিত তার কার্কের যে রাজনৈতিক মতামত তার বিরুদ্ধে ছিলেন, সেজন্যই হয়েছে। এটাকে কিন্তু এই অতি দক্ষিণপন্থী রাজনীতি ইনভাইট করে আনছে। যদি ভারতবর্ষে বিজেপি, আমি দুটো উদাহরণ দিলাম, নেপাল এবং আমেরিকা, যে আমেরিকাকে মানে তারা মানে আদর্শ হিসেবে দেখে, ডোনাল্ড ট্রাম্পকে তারা আদর্শ হিসেবে দেখতো কিছুদিন আগে অব্দি, সেটা যদি তারা শিক্ষা না নেয়, তাহলে কিন্তু বিপদ। কিন্তু সিংহের প্রতিচ্ছবি বা সিংহকে নরেন্দ্র মোদীর সঙ্গে তুলনা করা এবং মা দুর্গাকে প্রধানমন্ত্রী মায়ের 2025-এর সেপ্টেম্বরে নরেন্দ্র মোদীকে সিংহের সঙ্গে তুলনা করা মানে নরেন্দ্র মোদীর ওই কি বলে, আমেরিকার কাছে থাতানি খেয়ে রাশিয়া এবং চীনের কাছে ছুটে যাওয়াটাকে অস্বীকার করা। উনি যেভাবে দৌড়ে চীনের সঙ্গে আবার সেদিন দুজনে ধুলে চিনু বনে করতে চলে গেছেন, তারপরে ওনাকে আর কেউ সিংহ টিঙ্গ ভাবছে না, আসলে সাধারণ রাজনীতি। এমনকি আজকে জন্মদিন আপনি উদযাপন করছেন বলে আমি বললাম, কারো জন্মদিনে বলা উচিত না, জন্মদিন উদযাপন হচ্ছে মানে উনি বায়োলজিক্যাল ভাবেই জন্মেছেন, ওনার যে উনি যেটা ভেবেছেন ঐশ্বরিক ভাবে উনি নেমেছেন, সেটাও আর নয়। ফলে নরেন্দ্র মোদী একজন সাধারণ নেতা, অবশ্যই ভারতবর্ষের সবচেয়ে জনপ্রিয় নেতা, এর বেশি আর কিছু না ভাবলেই বোধহয় ভালো হয়। যত সিংহ টিঙ্গ এসব প্রচার করা হবে, তত নিজেদের জন্য চাপ পাবে। তিনি তো মানে সবারই প্রধানমন্ত্রী, তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী। তারই 75তম জন্মদিনে একজন ভারতবাসী হিসেবে আমিও তাকে শুভেচ্ছা জানাই। আমি সকালে দেখলাম যে পশ্চিমবঙ্গের অনেক তৃণমূল নেতা, এমনকি কুণাল ঘোষও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন। নিশ্চয়ই তিনি 75তম মানে 75 বছর পেরোলেন, এটা বড় সুখবর। এবং গোটা পৃথিবী এখন যে সংকটময় পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, সেই সময় তিনি তার জন্মদিন শান্তিতে, সৌভ্রাতৃত্বের সঙ্গে পালন করুন, এটাই আশা। জন্মদিনে ডোনাল্ড ট্রাম্পের শুভেচ্ছা বার্তা পেয়েছেন, সেই নিয়ে প্রধানমন্ত্রী নিজেও টুইট করেছেন, ফোনে কথা হয়েছে। এমন একটা সময় যখন দুই দেশের মধ্যে, অর্থাৎ আমেরিকা এবং ভারতের মধ্যে একটা টানাপোড়েন চলছে, শুল্ক যুদ্ধ চলছে কার্যত এক প্রকার সেই মুহূর্তে। দেখুন, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওনার মানে শুভেচ্ছা বার্তা বা সখ্য কোথায় আছে সেটা কিন্তু বলতে পারবো না। এর আগেও খুব উচ্চগ্রামে ছিল। তারপর ডোনাল্ড ট্রাম্প যখন পাকিস্তানের সেনা প্রধান আসিফ মুনিরকে ডেকে পাঠালেন এবং হোয়াইট হাউসে বসিয়ে লাঞ্চ খাওয়ালেন, তারপর মনে হয় সেই সখ্যটা কেটে গেছে। আর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর যে মানে যে সম্পর্কটা চলছে, সেটা ওই হিন্দি সিনেমা জনপ্রিয় গান আচ্ছা সালা দিয়া তুনে টাইপের কেস। ওটা নিয়ে আলোচনা করাই ভালো। ডোনাল্ড ট্রাম্প যতক্ষণ না আমাদের উপর শুল্ক কমাচ্ছে, বা ডোনাল্ড ট্রাম্প যা যা অযৌক্তিক দাবি আমাদের উপর পেশ করেছেন, ভারতবর্ষের কৃষিজ পণ্যের বাজার দখল বা ডেয়ারি পণ্যের বাজার দখলের, ততক্ষণ ওটা নিয়ে আলোচনা না হওয়া না। দুজন রাষ্ট্রপ্রধান একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন, অবশ্যই সেটা ভালো। মানে আপনি মনে করছেন যে সেটা আসিফ মুনিরের সঙ্গে যে হোয়াইট হাউসে বসে যে খাওয়া দাওয়াটা হয়েছে, ওটা আসলে নরেন্দ্র মোদীর জন্মদিনে হলে বেশি ভালো হতো? দেখুন, মানে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্কটাকে নরেন্দ্র মোদী যেদিকে এগিয়ে নিয়ে গেছিলেন, যেখান থেকে আপকি বার ট্রাম্প সরকার এসেছিল, তার পিঠে একটা একেবারে খঞ্জর ঢুকিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সেটা থেকে আমাদের এই মুহূর্তে খুব একটা নিষ্কৃতি পাওয়ার চান্স নেই, যতক্ষণ না ডোনাল্ড ট্রাম্প, আমি আবারও বলছি, উনি তার নীতি পরিবর্তন করবেন। আমি এক্ষেত্রে ভারতের নীতি পরিবর্তনে খুব আগ্রহী নই, কারণ ভারতবর্ষ তার মতো করে একটা চেষ্টা করছে আবার সেই মানে নির্জোট আন্দোলনের সময় ফেরা, যেখানে রাশিয়া বা চীনের সাথেও সুসম্পর্ক রাখা। কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার কোনো নীতি পরিবর্তন করছেন এরকম শোনা যায়নি, যতক্ষণ না ডোনাল্ড ট্রাম্প, এগেন আই রিপিট,
ভারতবর্ষের কৃষি পণ্যের বাজার দখলের, ভারতবর্ষের ডেয়ারি পণ্যের বাজার দখলের চেষ্টা থেকে বিরত হবেন এবং নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হিসেবে ভারতের বাজার, ভারতের কৃষিজ পণ্যের উৎপাদনকারী, ডেয়ারি পণ্যের উৎপাদনকারীদের রক্ষা করতে সক্রিয় থাকবেন, ততক্ষণ ওনাদের দুজনের ফোনে কি হলো সেটা নিয়ে খুব আগ্রহী। আগে আমরা দেখেছিলাম বিশ্বগুরু, তারপরে 56 ইঞ্চির ছাতি, এরপরে সিংহ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 75-এ আসলে আসল খেলা শুরু হবে, এই ধরনের প্রচার বিজেপি কর্মীদের। উপমহাদেশে যারা যারা নিজেদেরকে আয়রন লিডার বলে প্রচার করবার চেষ্টা করেছেন, সেটা শ্রীলঙ্কার গোটাবায়া রাজাপক্ষ হোক, বাংলাদেশের শেখ হাসিনা হোক, নেপালের অলি হোক, এবং নেপালের অলি আমার মূর্তিও তৈরি করেছে, তাদের সবার কিভাবে পতন হয়েছে আমরা দেখেছি। গণতন্ত্র এবং দক্ষিণ এশিয়াটা খুব কঠিনতম জায়গায় দাঁড়িয়ে আছে। সেই জায়গায় দাঁড়িয়ে নিজেদের রাজনীতিটাকে খুব সুসংযত এবং সুসংহত রাখা উচিত। মানে পালাবদল যে কোনো সময় কিন্তু যে কোনো জায়গায় হচ্ছে। দাদা, আর একটা বিষয় মাথাচাড়া দিচ্ছে, রাজনৈতিক মহলে গুঞ্জন বাড়ছে, 75 বছর তো নরেন্দ্র মোদীর হলো, বিজেপির একটা রীতি রয়েছে, একটা নিয়ম রয়েছে যে 75 বছর। সেই যে রীতিটা ছিল, এটা নিয়ে টানাপোড়েন চলছিল আরএসএস এর সঙ্গে। আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে আমার ধারণা সম্ভবত গোটা বিশ্বের রাজনৈতিক পরিস্থিতি দেখে আরএসএস একটা আপোষ করে নিয়েছে। আপাতত উনিও সরছেন না, মোহন ভাগবত সরছেন না, দুজনেরই 75 পূর্ণ হচ্ছে। কিন্তু আমরা এখনো জানি না, যেটা এখনো অপরিষ্কার, যেটা এখনো এই সমঝোতা সূত্রে বোঝা যায়নি, বিজেপির সর্বভারতীয় সভাপতি কি হবে, সেখানে জেপি নাড্ডার জায়গায় আরএসএস কাকে পছন্দ। মানে 75 বছর হয়ে গেছে বলে নতুন প্রধানমন্ত্রী দেখতে পাবে তার সম্ভাবনা নেই। সেই নিয়ে যে টানাপোড়েন চলছিল সেটা নিরসন ঘটেছে। আপাতত আরএসএস নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরাতে চায়। কিন্তু আপনার কি mone হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর পদে থাকবেন? কারণ 75 বছর হয়ে গেছে, তিনি নিজেই এই পুরোটা ডিপেন্ড করছে বিহার নির্বাচনের ফলাফলের উপর। বিহার নির্বাচনে যদি বিজেপি যথেষ্ট ভালোভাবে জিততে না পারে, তাহলে নরেন্দ্র মোদীকে মার্গদর্শক মন্ডলীতে পাঠিয়ে দেওয়ার জন্য যে চাপ বা যে দাবি, সেটা আবার উঠতে শুরু করবে। আর বিহারে নির্বাচন জিততে পারবে বলে আপনার মনে হচ্ছে? এখনো খুব পরিষ্কার নয়। বললাম না যে নেপাল এবং বিহার একদম পাশাপাশি চলা দুটি জনপদ, যদিও দুটি আলাদা রাষ্ট্র। নেপালে যে স্লোগান উঠেছে অলি চোর গদি চোর, সেটা আসলে বিহারে রাহুল গান্ধীর যে স্লোগান ভোট চোর গদি চোরের কাছাকাছি, মানে কপি। তো ফলে কি হবে আমরা বিহারে জানি না, আমাদের বিহারের দিকে আগ্রহের সঙ্গে তাকি। কিন্তু সেই বিহারেই যখন রাহুল গান্ধীকে অসুর হিসেবে দেখানো হয়, তেজস্বী যাদবকে অসুর হিসেবে দেখানো হয়, আমি আবারও বলছি, এটা ব্যাড টেস্ট। মানে এটা বিজেপি ইজ ইনভাইটিং ট্রাবল। এবার যদিও পশ্চিমবঙ্গে দুর্গাপুজো প্রায় প্রস্তুতি শেষ, কিন্তু এখনো আপনি জানেন না কটা অসুরের মুখের চেহারা হঠাৎ করে বদলে যাবে। যদি বদলায়, সেটা বিজেপির জন্য সামলানো কঠিন। বাংলায় কি হতে পারে মনে হচ্ছে অসুরের ছবি বদলে? আমি জানি না, কিন্তু এটা হচ্ছে ব্যাড টেস্ট। আপনার মনে হচ্ছে যে এই রাজ্যেও কি এর আগে আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি মণ্ডপে রাখা, তার আকৃতিতে? এমনিতেই তো একটা দিল্লিতে রেখা শর্মা একটা বিতর্ক তৈরি করেছেন মণ্ডপে নরেন্দ্র মোদীর ছবি রাখা নিয়ে। ফলে মানে এই যত রাজনীতির সঙ্গে উৎসবকে জড়িয়ে ফেলা হবে, তত বিতর্ক।